ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তিনি কলকাতায় খুন হয়েছেন। ইতিমধ্যেই দুদেশের মিডিয়া, পুলিশ বিভাগ পাবলিকলি এই নামটি এখন ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে। উঠে আসছে নানা কাহিনী, কিন্তু এখনো অনেক কাহিনী মানুষের কাছে অজানাই রয়ে গিয়েছে। দেশতথ্যের পক্ষ থেকে আমরা সেই অজানা কাহিনীটুকু জানার চেষ্টা করেছি। তার আগে আমরা বলতে চাই যে আনোয়ারুল আজিম আনার কে, তিনি কিভাবে আনোয়ারুল আজিম আনারের সূচনা হয়েছিল, কিভাবে তিনি রাজনীতিতে আসলেন, কিভাবে তিনি নিকারি আনার থেকে এমপি আনোয়ার হলেন, সেই কথাটি আমরা বলবো। এটা 2001-2 সালের দিককার কথা। একসময় এই কালীগঞ্জ বাজারে তাদের একটা বড় আড়তদার ছিল। তার বাবা ছিলেন ইয়াকুব আলী সাহেব। উনি এই মাছের আড়তদার ছিলেন। বরিশাল থেকে ইলিশ মাছ নিয়ে আসতেন। সেই ছোট আড়তের পরিধি খুব বড় ছিল না, সেখানেই ওনারা এই মাছ বিক্রি করার পরে যে অবশিষ্ট থাকতো সেই মাছটি বাজারে হাতে কেটে পাইকারি হিসাবে খুচরা লোকের কাছে বিক্রি করতেন। এবং সেখানে সে সময় যেহেতু আনার তখন ছোট, সে আনারও কিন্তু তার বাবার সাথে এই ডালিট নিয়ে বসে ইলিশ মাছ বিক্রি করেছেন। এ কথা ঝিনাইদহের অনেক লোক আমাকে বলেছেন। এখন এই মাছ বিক্রেতা আনার কিভাবে তার উত্থান হলো সে প্রসঙ্গে আমরা একটা কথা বলি যে আনারের ব্যক্তিগত জীবনে আনারের বাবা একজন মৎস্য ব্যবসায়ী। ঝিনাইদহ কালীগঞ্জের স্থানীয় ভাষায় তাদেরকে বলা হয় নিকারি। এই নিকারি ছিলেন ইয়াকুব আলী সাহেব। ইয়াকুব আলী সাহেবের 4টি সন্তানের মধ্যে ওনার সবচেয়ে বড় ছেলেটির নাম ছিলেন, ইয়াকুব আলী সাহেবের বড় ছেলে হচ্ছে আবেদ আলী, ইমান আলী। আনার সবার ছোট, তার উপরে আরেকটা আছে। এর মধ্যে আবেদ আলী সাহেব প্রথম স্মাগলিং ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। এটা অপরাধের কিছু নয়। বর্ডার বেল্ট এলাকায় এই ধরনের চোরাচালানটাকে ওই এলাকার লোকেরা সে সময়ে খুব স্বাভাবিকভাবেই দেখত। ইন্ডিয়া থেকে ভিসিপি আসতো। ভিসিপি, এই যে ভিডিও রেকর্ড প্লেয়ার, এটা যেটা আসতো তখন খুব চাহিদা ছিল বাংলাদেশের। এটা এই ভিসিপিটা উনি নিজে এর সাথে জড়িয়ে পড়েন এবং আবেদ আলী সাহেব মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে এই যে ব্ল্যাকের যে ব্যবসাটা ছিল এই ব্যবসাটা দেখাশোনা শুরু করেন আনোয়ারুল আজিম আনার। এবং উনি নিজে মোটরসাইকেলে করে এই ভিজিপি ইন্ডিয়ার বর্ডার থেকে নিয়ে আসতেন, ঢাকায় সাপ্লাই দিতেন, বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিতেন। এইভাবে করে বেশ আনার ভিজিপির ব্যবসা করে বেশ কিছু পয়সার মালিক হয়ে যায়। পয়সার মালিক হয়ে গেলে তখন তিনি এই সময় কিন্তু আনারের নামে এই যে ভিজিপির যে চালানগুলো আছে, যারা চোরাচালান বেল্টে আছেন তারা জানেন যে চোরাচালানের মালামাল অনেক সময় এক পার্টি আর এক পার্টির মালামাল কেড়ে নেয়, ধরে নেয়, মেরে নেয়। এইগুলো প্রতিরোধ করার জন্য আনার একটা নিজস্ব বাহিনী কিন্তু গড়ে তুলেছিলেন। একেবারে কলকাতা থেকে শুরু করে একদম ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত তার এই রুট ছিল। এই রুটে আনারের জিনিস কেউ ধরতে পারতো না। এবং খুব যেভাবেই হোক না কেন এই সংগঠন যেভাবে গড়ে ফেললো, হাতে কিছু টাকা এসে গেল। এখন আনার আস্তে আস্তে রাজনীতির দিকে ধাবিত হলো। এইখানে আনারের কিন্তু আরেকটা সুবিধা ছিল, আনার ব্যক্তিগতভাবে খুব ভালো একজন ক্রিকেট প্লেয়ার। আঞ্চলিকভাবে ক্রিকেট প্লেয়ার হিসেবে তার নাম ডাক ছিল, ফুটবলার হিসেবেও তার নাম ডাক ছিল এবং সেই খেলোয়াড় হিসেবে কিন্তু তার যথেষ্ট পরিচিতি ছিল। আনার সবার কাছে প্রিয়, তার মিষ্টভাষী, তার ব্যবহার খুব ভালো, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। কিন্তু উনি রাজনীতির সাথে জড়িয়ে পড়লেন কিভাবে? তখন আব্দুল মান্নান সাহেব 2বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময় আব্দুল মান্নান সাহেব কালীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং সেই সময় কিন্তু তিনি মান্নানের কর্মী হিসাবে, মান্নানের সহযোগিতায় উনি কিন্তু পৌরসভার কমিশনারও হয়েছিলেন। পরবর্তী সময়ে এই মান্নানের সাথে চলাফেরা করতে গিয়ে এখানে মান্নান এমপি ক্যান্ডিডেট হয়ে গেলেন। এমপি ক্যান্ডিডেট যখন মান্নান হয়ে গেলেন, এমপি ক্যান্ডিডেট হয়ে যাওয়ার পরে তার প্রতিদ্বন্দ্বী ছিল সাইদুজ্জামান বেল্টু। এই বেল্টু সাহেবের সাথে যেহেতু আনার এই আব্দুল মান্নান ছিল একটু ভদ্র গোছের লোক, তিনি অত মার কাট বা বড় ধরনের এই সমস্ত কোনো হইচের মধ্যে থাকতেন না। কিন্তু যেহেতু আনার একদিকে তার হাতে নগদ টাকা, অপরদিকে তার হাতে সংগঠন, এই দুটা মিলায় আনার বেশ শক্তিশালী অবস্থানে চলে আসলো। আনারকে শায়েস্তা করার জন্য তার পিছে পড়ে লাগলেন ওই এলাকার বিএনপির সময় সাইদুজ্জামান বেল্টু। উনি লাগলেন আনারকে যাতে দমন করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আনার তখন থেকেই শুরু হলো আনারের দৌড়ঝাঁপ। এতদিন ভালোই ছিল, কিন্তু ওই বেন্টু সাহেব
এমন ভাবে লেগে পড়লেন, আনারের নামে একটার পর একটা মামলা দিলেন এবং 2001 সাল থেকে হিসাব করে ওনার সাথে আনারের নামে সর্বশেষ মামলা হয়েছে 2000 2008 সালে। 2008 সালে কালীগঞ্জ থানায় একটা মামলা হয়েছিল, যে মামলার নাম্বারটি 15 এবং সেটা 23/7/8 তারিখে ধারা ছিল 100, না এটা জিআর মামলার নাম্বার ছিল হচ্ছে সিআর মামলা 193/7। এই মামলাটি, এটা হলো সর্বশেষ মামলা। আর এছাড়া কিন্তু ওনার নামে প্রথম যে মামলাগুলো শুরু হয়েছিল, অধিকাংশ মামলাই কিন্তু 2001 সালের দিকেই শুরু হয় দামুড়হুদা থানায়। দামুড়হুদা থানার থেকে যখন আনার প্রতিষ্ঠিত হয়ে গেল কালীগঞ্জে, তখন এই মামলাগুলি চলে আসলো কালীগঞ্জে। কালীগঞ্জে দামুড়হুদা থানার মামলা ছিল, টোটাল তার মামলা রয়েছে 21টি। 21টির মধ্যে অধিকাংশ মামলায় দামুড়হুদায়। পরবর্তী সময়ে যখন আনার নেতা হয়ে গেলেন, তার হাতে টাকা রয়েছে, তিনি আব্দুল মান্নানের সহযোগী হয়ে গেলেন, বড় সংগঠন লিড করেন, তখন তার নামে এই তৎকালীন এমপি সাহেবের তৎপরতার কারণে আনারের নামে অনেকগুলো মামলা মোকদ্দমা হয়। আনার বাড়ি থাকতে পারতেন না, আনার পালিয়ে বেড়াতেন, এর বাড়িতে ওর বাড়িতে থেকে বেড়াতেন, পুলিশের তাড়া নিয়ে দৌড়ে বেড়াতেন। তারপরেও যখন শেষ হলো না, তখন কিন্তু আনার ইন্ডিয়াতে চলে গেলেন এবং দীর্ঘ সময় ধরে, এই যে বলা যেতে পারে 2008 সাল পর্যন্ত আনার কিন্তু ইন্ডিয়াতেই কাটিয়েছেন এবং সেখানেই উনি থাকতেন। যেহেতু দেশে আসলে তার সমস্যা ছিল, এই কারণে আনার ওখানেই থাকতেন। 2008 সালে এসে ওখানে কালীগঞ্জ আওয়ামী লীগের কমিটি গঠন হলো। সেই কমিটিতে আব্দুল মান্নান পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন, যিনি আনারের যিনি উস্তাদ নেতা, তিনি হলেন সভাপতি আর আনার হলেন সেক্রেটারি। এইভাবে রাজনৈতিকভাবে লাইমলাইটে চলে আসলো আনার। সেক্রেটারি হওয়ার পরে আনারের কাছে মনে হয়েছে যে আব্দুল মান্নান কোনো যোগ্য লোক না, এই লোকটার কোনো হুল নেই, আল নেই, দৌড়াদৌড়ি নাই, ছুটোছুটি নাই, একে রাখার কোনো দরকার নাই। আনার তখন ওই এলাকায় এমপি মনোনয়ন চাইলো। কমিশনার ছিল প্রথম, এটা মান্নান সাহেবের সাথে। পরবর্তী সময় সে যখন প্রতিষ্ঠিত হলো, সে যখন ওই যে বেন্টু সাহেবের দ্বারা মানে তাড়িত হয়ে, অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিলেন, তার অনুপস্থিতকালীন সময়ে সেখানে একটা কমিটি গঠন হলো আওয়ামী লীগের, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি 2008 সালের দিকে। সেই কমিটিতে আনার কিন্তু সেক্রেটারি। তার অনুপস্থিতকালীন সময়ে মান্নান সাহেব আনারকে সেক্রেটারি করলেন আর উনি নিজে সভাপতি হয়ে কালীগঞ্জ থানা আওয়ামী লীগের কমিটি গঠন করলেন। তারপরে যখন মনোনয়নের সময় আসলো, তখন আনার সাহেবও মনোনয়ন চাইলেন, মান্নান সাহেব এমপি মনোনয়ন চাইলেন, কিন্তু আওয়ামী লীগ মান্নান সাহেবকে মনোনয়ন দিলেন, আনার মনোনয়ন পেল না। এতে মনক্ষুণ্ণ হলো। কিন্তু মান্নান সাহেব তো আনারকে ছাড়া চলতে পারবেন না, আনারকে তার প্রয়োজন। সেই কারণের জন্য তিনি আনারকে দলে রাখার জন্য একটা সান্ত্বনা হিসেবে তাকে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেটটা করে দিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং মান্নান সাহেব নিজে খেটে আনোয়ারকে এমনভাবে জিতালেন, ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো আনার এবং সর্বোচ্চ ভোট হয়ে আনার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলো। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে রাজনৈতিকভাবে সেই আনার যতই তার কালো ব্যবসা থাক, সোনার ব্যবসা থাক, ভিটিবির ব্যবসা থাক, যাই থাক না কেন, রাজনৈতিক পদ সে গ্রহণ করতে পারায় জনপ্রতিনিধি হয়ে গেল যখন, তখন সে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। তাকে আর মামলা দিয়ে তার প্রতিপক্ষ খুব একটা ফাটাতে পারলো না। এই 2008 সালের পরে কিন্তু আনারের নামে আর কোনো মামলা হয়নি। টোটাল 21টা মামলা, যা কিন্তু সব হয়েছে 2008 সালের পরে। উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আনারকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। পরবর্তী সময়ে যে যখন নির্বাচন শুরু হলো, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই না দশম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মনোনয়ন চাইলেন, আনারও চাইলেন, মান্নান সাহেবও চাইলেন। সবাই জানে সমস্ত রিপোর্ট ইন ফেভার অব দি মান্নান, কিন্তু হঠাৎ করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে আনারুল আজিম আনার তার গুরুকে হারিয়ে তিনি হয়ে গেলেন এমপি ক্যান্ডিডেট হিসেবে, আওয়ামী লীগের মনোনয়ন পাইলেন। এবং সেখানে কিন্তু মান্নান সাহেব তার শিষ্যের কাছে হেরে গেলেন। এবং মান্নান সাহেব পরবর্তী সময়ে, করোনার সময় উনি মারা গেছেন হার্ট অ্যাটাক করে। লোকে বলে যে আনারের কাছে রাজনৈতিকভাবে পরাজিত হওয়ার কারণেই এই শোক সইতে না পেরেই উনি হার্ট অ্যাটাকে মারা গেছিলেন, লোকে বলে। এটা স্থানীয়ভাবে যদিও কোনো ভিত্তি নাই। করোনার সময় এই 18-19 সালের দিকে এই মান্নান সাহেব মারা গেছেন। পরবর্তী সময়ে যখন নির্বাচন শুরু হলো, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা তো আনার জয়লাভ করলেন। যেহেতু আনার তখন হাতে তার টাকা রয়েছে, সংগঠন রয়েছে,
আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার লিঙ্ক রয়েছে। ভারত বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়ী আনারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আনারের মাধ্যমে চলে। এইভাবে করাই আনার কিন্তু সেখানে এগিয়ে গেল। পরবর্তী সময়ে 18 সালের যে নির্বাচনটা হলো সেখানে আনার জয়লাভ করলো। এই জয়লাভ করলো এবং পরবর্তী সময়ে যে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হলো সেখানেও কিন্তু আনোয়ার এই আনোয়ারুল আজিম আনার জিতে গেল এবং তার জনপ্রিয়তা কিন্তু আছে এলাকায়। তার জনপ্রিয়তা, তিনি সবার সাথে হাসি খুশি, সবার সাথে প্রাণ খুলে কথা বলেন, লোকজনের ভালো মন্দ দেখেন, তার কাছে কেউ গেলে করেন। কিন্তু উনি ওনার বিরুদ্ধে স্থানীয় লোকেরা যেটা বলেন সেটা হলো যে উনি রাজনৈতিক পদ পদবিগুলোতে এমন ভাবে স্থানীয় মানে গণ্যমান্য এলিট শ্রেণীকে অপদস্থ করে দিলেন। বিভিন্ন কমিটি চেয়ারম্যান সব জায়গায় তার যে সমস্ত দলীয় ক্যাডার ছিল বা তার যে সমস্ত ব্যবসা বাণিজ্য যারা দেখাশোনা করত সেই সব লোকগুলাকে তিনি প্রতিষ্ঠিত করে ফেললেন এবং সেখান থেকে ফ্রেশ রাজনীতির ধারায় যারা বুনিয়াদী রাজনীতিবিদ ছিল তারা কম বেশি সবাই কিন্তু বলতে পারেন যে পরাজিত হয়ে গেল এবং আনারের দাপটের কাছে একেবারে ধুলায় মিশিয়ে গেল অরিজিনাল আওয়ামী লীগ যারা নেতা ছিল মনে প্রাণে, তারা কিন্তু সব নিঃশেষ হয়ে গেল। আনার অপ্রতিদ্বন্দ্বী, আনারকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ নাই। আনার যা বলবে সেটাই হবে। পৌরসভা চেয়ারম্যান যাকে বানাবে তিনিই হবেন। তার নিজের লক্ষ্যে উনি পৌরসভা চেয়ারম্যান বানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, ভাইস চেয়ারম্যান বানিয়েছেন, স্কুল কমিটি, ইউনিয়ন পরিষদ, যেখানে যেখানে প্রয়োজন সেখানে তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত লোকদেরকে প্রোভাইড না করে উনি উনি ওনার নিজস্ব লোক যারা ওনার সাথে একসময় এইসব নানা বাহিনীতে ছিল, ওনার সাথে নানাভাবে জড়িত ছিল, তাদেরকে উনি পদায়ন করলেন। এই সব মিলায় আনার হয়ে গেল কালীগঞ্জ শুধু নয়, কালীগঞ্জ, ঢাকা, কলকাতা, এই বিশাল এলাকা কোটচাঁদপুর সব মিলে আনারকে বাদ দিয়ে কোনো কিছু করাও সম্ভব না, কোনো কিছু ধরাও সম্ভব না। আনারের প্রতিষ্ঠা হয়েছে, পরিবহন ব্যবসায়ী হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু আনার কিন্তু তার যে সমস্ত কালো ধান্দা ছিল সেগুলো কিন্তু উনি কখনো বন্ধ করেননি। আর এই বন্ধ না করার জেরেই লোকে বলতেছে যে আজকে যে আনিসুজ্জামান শাহিনের সাথে যে হয়েছে, দ্বন্দ্ব হয়েছে কোটচাঁদপুর পৌরসভার চেয়ারম্যানের যে ভাই, বর্তমান পৌরসভার চেয়ারম্যানের ভাই, সেই যে মাস্টার মাইন্ড বলা হচ্ছে তাকে, তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তার নির্দেশে তার পৃষ্ঠপোষকতায় এই হত্যাকাণ্ড, তার তার কুমন্ত্রণে হত্যাকাণ্ড হয়েছে, এমন কথাটা কিন্তু কলকাতা বা বাংলাদেশের পুলিশের মুখে শোনা যাচ্ছে। এখন যাই হোক, তাকে তো আর ধরা যায়নি, ধরা গেছে শিমুলকে, শিমুল ধরা গেছে। পরবর্তী সময় জিহাদ খান নামের জন ধরা পড়েছে কলকাতাতে, বাংলাদেশে শিমুল ধরা পড়েছে। তাদের কাছে তথ্যপত্র মেলায় যে তথ্য পাওয়া গেছে যে আনারকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আনার তার মেয়ে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার বাবা সংসদ যে সংসদ ভবনের যে পার্লামেন্ট মেম্বারদের যে হাউজিং রয়েছে সেখানে সেই বাসা থেকে বেরিয়ে উনি কালীগঞ্জে গেছেন, তারপরে উনি সেখানে ইন্ডিয়াতে গেছেন। কিন্তু এই যাওয়ার জন্য যে একটা স্পিকারের পারমিশন লাগে সেই পারমিশন কিন্তু নিলেন না। প্রতি মাসেই অহরহ উনি ইন্ডিয়াতে যান, এভাবেই যান, এভাবেই আসেন। আর কলকাতায় তাকে জীবন দিতে হবে এ কথা আনারও ভাবেনি, কারণ কলকাতার তিনি স্থায়ী বাসিন্দা ছিলেন এক সময়। যখন তিনি পালিয়েছিলেন কলকাতাতে, তখন তার কলকাতার বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ সবাই তার সাথে বেশ দারুণভাবে সক্রিয়ভাবে জড়িত। আর ব্যবসা বাণিজ্যে যারা আছে সেসব তো ছিলই। কলকাতা তার জন্য কোনো ঝুঁকিপূর্ণ হতে পারে একথা তিনি মনে করেননি, আর মনে করেননি বলেই তিনি হয়তো নিরাপত্তার কোনো ব্যবস্থাও করেননি। আর সেই সুযোগটা নিয়েই খুনিরা তাকে হত্যা করে থাকতে পারে। যাই হোক, প্রশ্ন যাই হোক না কেন, আনারকে যেভাবে মারা হয়েছে, যে বর্ণনা দেওয়া হচ্ছে সেই বর্ণনা কিন্তু অনেকেই এক লোমহর্ষক বর্ণনা তো বটেই, যে একজন এমপি তিনি ব্ল্যাকার হন, হুন্ডি চোরাচালানি হন, আর যাই হন না কেন তিনি একজন জাতীয় সংসদ সদস্য, 3 বারের নির্বাচিত, একজন উপজেলা চেয়ারম্যান। এটা 4টি পদ তিনি, 3 জন এমপি এবং একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তার জনপ্রিয়তাও যথেষ্ট ছিল। তাকে কেন এইভাবে মারার প্রয়োজন হলো? সেটা তো অন্যভাবে তাকে গুলি করে মারতে পারতো, অন্যভাবে মারতে পারতো, নানাভাবে মারতে পারতো। তাকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে মারা হলো কেন? ঠিক আছে, ধরে নিলাম যে বাংলাদেশে তাকে মারা সম্ভব না, তার নেটওয়ার্ক বড় এবং সেখানে সেখানে বাংলাদেশে সে একজন সংসদ সদস্য, তার সাথে পেরে ওঠা কঠিন, সে কারণে হয়তো সেটা সম্ভব হয়নি, ইন্ডিয়াতে নিয়ে গেছে। কিন্তু তাকে লাশ গুম করার জন্য এই যে কথা বলা হচ্ছে যে
একেবারে কিছুই পাওয়া যাচ্ছে না, বাংলাদেশ থেকে ডিবি অফিসাররা গিয়ে একটা টুকরা খুঁজে পেয়েছেন, সেটাই বা কেমন কথা হলো? লাশটাকে নৃশংসভাবে মারার প্রয়োজন তাদের কেন দেখা দিল? আচ্ছা, যাই হোক না কেন, লাশ গায়েবী হোক আর যাই হোক না কেন, এদেশের মামলায় চলা কঠিন হয়ে পড়ে অনেক সময় সাক্ষী প্রমাণের অভাবে। ভারতে রুজু করা মামলা, সেই মামলা কত দূর চলবে? এইখানে যারাই করুক না কেন, মাস্টার মাইন্ড যিনিই থাকুক না কেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে যে আনারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে, এই বিষয়টা কিন্তু এখন একেবারেই পরিষ্কার হয়ে গেছে যে তাকে অত্যন্ত সুপরিকল্পিত প্রিপ্ল্যান্ড ওয়েতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে মেয়ে দিয়ে টোপ ফেলা হয়েছে। এরকম অভিযোগ কিন্তু আগেও রয়েছে। মেয়ে দিয়ে টোপ, একজন এমপি, তার বয়স, তার 2 সন্তান রয়েছে, সব মিলায় মেয়ের টোপ দিয়ে ওনাকে নিয়ে যাওয়া যাবে, এটাও অনেকে বিশ্বাস করেন না। তবে তার যারা সঙ্গীন লোক তারা বলছে যে না, মেয়ে টোপ দিয়ে তাকে নিয়ে যাওয়া হতে পারে, এটা একেবারে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, তার প্রিভিয়াস রেকর্ড তাই বলে। সে যাই হোক না কেন, আনোয়ারুল আজিম আনার মারা গেছে। স্বাভাবিক অবস্থায় তার মৃত্যু হলে জাতীয় সংসদের তার মেম্বারশিপ, যে পার্লামেন্ট মেম্বার তিনি, এখানে একটা উপনির্বাচন হবে। কিন্তু উপনির্বাচন হতে হলে তাকে মারা গেছে এর তো কনফার্মেশন দরকার। এই যে ডেথ সার্টিফিকেট, তিনি যেখানেই মারা যাক না কেন পৃথিবীর, ডেথ সার্টিফিকেটটা না পাওয়া পর্যন্ত আইনগতভাবে তার বৈধতা আসে না। এখন কিভাবে আসতে পারে? আমি কয়েকজন আইনজীবীর সাথেও কথা বলেছি, তারা বলছেন যে হতে পারে দুইভাবে। একটা হলো যে বাংলাদেশের পুলিশ সেখানে গেছে, ডিবির লোকেরা গেছে, তারা সেখানকার মৃত্যু নিশ্চিত হয়ে তারপরে তারা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তারা পুলিশের পক্ষ থেকে একটা ঘোষণা করতে পারে যে হ্যাঁ, তার মৃত্যু নিশ্চিত এবং তিনি মারা গেছেন, এটা সঠিক। এরকম একটা কাগজ হয়তো ওয়ারিশ সার্টিফিকেট হিসেবে, ডেথ সার্টিফিকেট হিসেবে কাজ করতে পারে। যাই হোক, সেটা ইন্ডিয়ান পুলিশ ডেথ সার্টিফিকেট এইভাবে দেবে বলে তো অনেকেই বলে যে না, এটা লাশ না পাওয়া পর্যন্ত, কনফার্ম না হওয়া পর্যন্ত ইন্ডিয়ান পুলিশের কাছ থেকে ডেথ সার্টিফিকেট আনা যাবে না, আনতে পারবে না কেউ। তাহলে কাজেই বাংলাদেশ পুলিশ যেহেতু একটা টিম গেছে, তারা একটা ডেথ সার্টিফিকেট ওইভাবে না দিলেও তারা রাষ্ট্রীয়ভাবে হয়তো একটা ঘোষণা দিতে পারে তার মৃত্যু নিশ্চিত করে। যদি সেই হয়, তাহলে ইলেকশন কমিশন তার আসন শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচনের ব্যবস্থা করবেন। এটা তো হলো। এখন তার যে হলফনামা পর্যালোচনা করে দেখা গেল 33 বিঘা সম্পত্তি আছে তার নামে, তারপরে তার টাকা রয়েছে 1,01,35,00,000 না 36 লাখ টাকা তার নামে রয়েছে, তার 2 মেয়ে, এদিকে 2 মেয়ে, তার ভাইয়েরও রয়েছে, তার 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে আগেই, 1 ভাই বেঁচে আছে আর 1 ভাই আনার। তাহলে ভাই একজন থাকলেন, ভাইদের ছেলে মেয়েরও অংশ পাবে। এই একক যে আনারের 2 মেয়ে যে সব সম্পত্তির অংশ পাবে তা তো নয়, এখানে আইন অনুযায়ী, উত্তরাধিকার আইন অনুযায়ী তার ভাইয়ের ছেলেরা এইসব অংশ পাবে। সব মিলায় এই মৃত্যু জটিলতা সৃষ্টি করেছে পরিবারও। এবং যেহেতু ওয়ারিশ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট এই দুটো না হলে তার ব্যক্তিগত স্থাবর সম্পত্তি এর উপরে প্রভাবিত হবে, এবং সেই প্রভাব যদি নাও হয়, ডেথ সার্টিফিকেট এইভাবে যদি গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু আইন অনুযায়ী 7 বছর অপেক্ষা করতে হবে তার টাকা রিলিজ করার জন্য, তার সম্পত্তি হস্তান্তরের জন্য। 7 বছর অপেক্ষা ছাড়া আইনগতভাবে এই জিনিসের বৈধতা হবে না। তবে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তাতে উপনির্বাচন করা হয়তো সম্ভব হতে পারে, কিন্তু যখন স্বার্থের ব্যাপারে সে যাবে, উত্তরাধিকারের ব্যাপারে সে যাবে, তখন এই সার্টিফিকেট কতটা তাকে সহায়ক করবে তার পরিবারকে, এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তার 2 মেয়ে, 1 স্ত্রী বর্তমানে রয়েছে। সব মিলায় আনোয়ারুল আজিম আনার, আলোচিত আনার, সেই আনার যে নিকারি ছিল এক সময়, নিকারি আনার থেকে তিনি এমপি আনার হলেন। হওয়ার পরে তার যে শেষ পরিণতি অত্যন্ত দুঃখজনক, এবং এই পরিণতি অবশ্যই প্রত্যাশিত নয়। একজন সংসদ সদস্যকে এইভাবে ধরে নিয়ে গিয়ে হত্যা করবে, এটা যদি পার পেয়ে যায় হত্যাকারীরা, তাহলে দেখা যাবে আগামী দিনে তারা একই ধরনের অপরাধ করতে পারবে। আনারের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু যদি যদি অপরাধীদের কঠিন শাস্তি না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে কিন্তু এই পথের প্র্যাকটিস আরো অনেক লোকেই করতে পারে। কাজেই বাংলাদেশ সরকার এবং যারা এটার সঙ্গে দায়িত্বে জড়িত রয়েছেন, বিশেষ করে পুলিশ বিভাগ, তারা যদি বিনা সুতার মালাটা ঠিক মতো গেঁথে আদালতে উপস্থাপন করতে না পারেন, এই আইনের ফাঁক যদি থেকে যায়, তাহলে অপরাধীরা যে পার পেয়ে যাবে এর কোনো ভুল নাই। এবং এটা বড় বড় আইনবিদও এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না
যে কিভাবে এই অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। কারণ প্লেস অফ অকারেন্স হচ্ছে কলকাতায়, খুন হয়েছে তিনি কলকাতায়, লাশও যদি পাওয়াও যায় সেটাও হবে কলকাতায়, তাহলে তার বিচার হবে কলকাতার আদালতে, বাংলাদেশের আদালতে। এই অপরাধীরা যদিও বাংলাদেশের বাসিন্দা, এই যে আনিসুজ্জামান শাহিন বাংলাদেশের বাসিন্দা, এই শিমুল বাংলাদেশের বাসিন্দা, আবার জিহাদ খানও বাংলাদেশের বাসিন্দা, আসামিরা বাংলাদেশের, প্লেস অফ অকারেন্স ভারতে, আর ডিল করছে এই বাংলাদেশ সরকারের পুলিশ। সব মিলায় পরিস্থিতি খুব জটিল এবং এটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে এটার সুষ্ঠু সমাধান কিভাবে হবে, আইনি সমাধান কিভাবে হবে এবং তার উত্তরাধিকার নিশ্চিত হবে, তার উপনির্বাচনের বিষয়টা হবে, এই সবগুলা মিলায় কিন্তু একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সে পরিস্থিতি যাই হোক না কেন, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো এই অপরাধীদেরকে বাংলাদেশেই হোক আর ভারতেই হোক না কেন একটি শাস্তি যদি সুনিশ্চিত ভাবে করা যায়, তাহলে আগামী দিনে অপরাধীরা কাউকে হত্যার স্থান হিসাবে বিদেশের মাটিকে চয়েস করতে ভয় পাবে। সুতরাং আমরা বলবো, যারা যে দায়িত্বে আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে নিশ্চয়ই আনার হত্যার বিচার হবে এবং আনারের এই অপ্রত্যাশিত হত্যাকারীদেরকে শাস্তি দেখে আরো 10 জন হত্যাকারী অপরাধী ভয় পাবে, এই প্রত্যাশায় রাখি। সবাইকে ধন্যবাদ।